আজ আগস্টের 1 তারিখ শুক্রবার দুপুর 1:54 বাসা থেকে বের হলাম বেসিক্যালি একটা জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা হচ্ছে আমার ওয়াইফের সেই চিরচেনা হসপিটাল, কুর্মিটোলা হসপিটালে যাওয়ার জন্য বের হলাম। তো বাসা থেকে বের হওয়ার পরে মোটামুটি একটু বৃষ্টি হচ্ছিল। এই সময়টা খুব মজার একটা সময়। নর্মালি দেখবেন শুক্রবারে যে নামাজের পর বা নামাজের একটু আগ দিয়ে বের হইলে তখন দেখবেন যে রাস্তা মোটামুটি ফাঁকা থাকে। তো এই সময়টা বেশ আমি এনজয় করি। আমরা এখন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচ দিয়ে পার হচ্ছি। চলুন যাই। এই টেসলাগুলোর অবস্থা খুবই খারাপ। বেসিক্যালি আপনি দেখেন ওর বাম পাশে জায়গা আছে, কিন্তু এই হালারপুত বামে যাবে না, এর ডাইনেই থাকবে। সামনে ওর অনেকবার হর্ন দেওয়ার পরে তারপর সে ফাইনাল বামে চাপলো। অথচ ও যদি বামে চাপতো ইমিডিয়েটলি, তাহলে কিন্তু আমি বের হয়ে যেতে পারতাম। সো এটা আসলে কমন একটা সমস্যা ঢাকার, এখন এত একটা সমস্যা কি বলবো। স্পিড দেখাচ্ছিল কিন্তু স্পিড হুট করে বন্ধ হয়ে গেছে। এইটা একটা মজার ব্যাপার। সম্ভবত মেট্রো স্টেশনের নিচে জিপিএস সিগন্যাল পায় না পাওয়ারই কথা। দেখেন আমি মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমার সিগন্যাল চলে আসছে, আমার লোকেশন, স্পিড, এই জিনিসগুলো দেখাচ্ছে। এই রোডটা আমার খুব ফেভারিট একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে খুব স্পিডে যাওয়া যায়, কিন্তু আজকে এই বাইকটা একটু ঝামেলা করছিল। আর ডানের যে আলফ্রেড গাড়িটা, এই গাড়িটাও আসলে ও আমাকে পরে বুঝছে, যখন বুঝতেছে যে আমি যখন ওকে ডিপার্ট দিলাম যে আমি বের হয়ে যেতে চাই, ও তখন সুন্দর মতো বামে চাপে আমাকে সুযোগ করে দিল। কিন্তু ঝামেলায় পড়লাম আসলে সামনে আমাদের যথারীতি প্রোটোকল দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। সেই গাড়িটা হচ্ছে আপনার কোস্ট গার্ডের গাড়ি। একটু পরেই দেখতে পাবেন রাস্তা মোটামুটি ফাঁকা। এই রোডে আমি নর্মালি ঢাকার মধ্যে 60-65 এই স্পিডের মধ্যে থাকার চেষ্টা করি। ওই যে সামনে দেখা যাচ্ছে কোস্ট গার্ডের গাড়ি, তারা মোটামুটি স্লো যে গাড়িগুলো সেগুলো থামায়ে ক্রস করতেছে, আবার তাকে ক্রস করার জন্য সুযোগ দিচ্ছে না। যথেষ্ট চেষ্টা করছিলাম যে ওকে ক্রস করে যাওয়া যায় কিনা। ও নর্মালি এখানে খুবই স্লো করে দিয়েছিল। আমি নর্মালি এত স্লো করি না এই জায়গাটায়। তো ঢাকার কিন্তু আসলে অনেক সুন্দর। আপনার এত সুন্দর এখানে ড্রাইভ করাটা এতটা ভালো লাগে ফ্রাইডেতে। যাই হোক, আবার চেষ্টা করতেছি, দেখা যাক করতে পারি কিনা, ওভারটেক করতে পারি কিনা। আসলে এই সাইকেল, তারপর হচ্ছে অটো রিক্সাগুলা, এগুলা এতটা বিরক্তিকর। এগুলোর জন্য আসলে ড্রাইভ করে ঠিক যে স্পিড বা যে ছন্দ, এই ছন্দটা আসলে থাকে না। ওই যে দেখেন সামনের বাসটা ও বামে দাঁড়িয়ে যাবে, কারণ কি ও হয়তো বা একটা মানুষ তুলবে বা ওইখানে দাঁড়িয়ে থাকবে, কখন ওই ডান পাশ দিয়ে মানুষজন আসবে তখন। ওর এখানে আমি যদি দেখেন, এখানে কিন্তু ওর যাত্রীও নেই, এই জায়গাটা ওর যাত্রীও নাই। ও কত স্লো যাচ্ছে, কেন রে ভাই, তোর এত স্লো যাইতে হবে কেন? ওইখানে স্লো যাবে কারণ হচ্ছে ও এখানে একটু দাঁড়াবে, 5 মিনিট 10 মিনিট পেছনে গাড়িটা আসার এক পর্যন্ত দাঁড়াবে। ওই সময়ের মধ্যে যদি কোনো যাত্রী আসে, তাইলে সে নিবে, এই চিন্তা হচ্ছে তার। বাম দিক দিয়ে ওরা ক্রস করার চেষ্টা করি। ওই যে বাপ দাদার একটা রাস্তা আর কি, যে আমার পেছন থাকতে হবে। শালারপুত, কেন রে ভাই, তুই কি এটা বাপ দাদার রাস্তা? এত স্লো যাচ্ছে তোর স্পিড ব্রেকার, তো স্লো চালাচ্ছে কেন?
যে স্যাররা বাম দিক দিয়ে ঢুকে গেল। তারা যাবে হচ্ছে সেনাবাহিনীর মানে ক্যান্টনমেন্টের ভেতরে। সো যাও ভাই তোমরা, আমরা আমাদের মতো যাই। ঢাকায় আসলে যেসব জায়গায় জ্যাম লাগে, এই জ্যামগুলো লাগে মূলত হচ্ছে যে গাড়িগুলো চলে, এই গাড়িগুলো আসলে খুব মানে ফ্লোটা সুন্দর না, মানে সে বামে ডানে কোন মানে নিজের লেনে তো থাকবেই না। যেমন যে বাইকার, এই বাইকারটাকে আপনি যদি দেখেন, ও দেখবেন যে হচ্ছে একবার একটু বামে তাকাইলো, একটু ডানে তাকাইলো, ব্যাপারটা এরকম করলো। এখানে একটা ভুল ক্লিপ ঢুকে গেছে। এই ক্লিপটা বেসিক্যালি হচ্ছে আমি যান্ত্রিকের যে ইয়ে আছে মানে যে অথরাইজড পার্সন ছিল তাকে নিয়ে টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম। এই ফুটেজটা আসলে যেহেতু 70 MI ইউজ করি আমি, সো 70 MI এর কী হয় 3 মিনিট করে ভিডিও হয়। তো এই ভিডিওটা বেসিক্যালি পরে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও এই ভিডিওতেই এইখানটায় অ্যাড হয়ে গেছে।
যাই হোক, প্রথম রাউন্ডটা শেষ করে সেকেন্ড রাউন্ড দিয়ে আমরা ইয়াতে যাব, যান্ত্রিকের গ্যারেজে আবার ব্যাক করব। প্রবলেমগুলো ওরা বুঝাইলাম কি প্রবলেম হচ্ছে, দেখা যাক ওরা কী করে। তবে এরপরে যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো সেটা হয়তো বা যান্ত্রিকের এগেনস্টেই যাবে, যান্ত্রিকের পক্ষে খুব একটা যাবে না। সো দেখা যাক। যে ছেলেটা আমার সাথে ড্রাইভে গিয়েছিলো, টেস্ট ড্রাইভে গিয়েছিলো, ওই ছেলেটা খুবই মোটামুটি ভালো ছিল, খুব সুন্দর বোঝানোর চেষ্টা করছে, ইভেন ওর ডায়াগনোসিসটাও ভালো ছিল। কিন্তু যান্ত্রিকের ভেতরে যে আসলে খুব একটা যে ভালো কোনো কিছু পেয়েছি বা তাদের মধ্যে যে খুব বেটার কোনো মানে অন্য যে ওয়ার্কশপগুলো তার থেকে আলাদা কিছু আসলে পাইনি, অ্যাপার্ট ফ্রম ইনভয়েস আর এইসব। আমরা নিচ দিয়ে যাব। যান্ত্রিক মহাখালীটা হচ্ছে জাস্ট নিচ দিয়ে গেলে, মহাখালী ফ্লাইওভারের নিচ দিয়ে গেলে প্রথম যে ইউটার্নটা, সেই ইউটার্নটা নিলেই যান্ত্রিকের গ্যারেজটা। এটা খুবই সুন্দর একটা লোকেশনটা ডেফিনেটলি খুব সুন্দর, গ্যারেজটাও সুন্দর, একটু আন্ডারগ্রাউন্ডের মতো। ওভারঅল পজিশনটা চমৎকার নিচ্ছে যান্ত্রিক। এটাকে যদি আরেকটু ফাইন টিউনিং করতে পারে তাহলে আমার ধারণা যে যান্ত্রিকের বেশ ভালো একটা প্রসার হবে। দেখেন, এটা হচ্ছে ফিলিং স্টেশন, মহাখালীর যে ফিলিং স্টেশন আছে ইউরেকা, এই ইউরেকার ঠিক পাশের গলিটাই হচ্ছে যান্ত্রিক। এই যে যান্ত্রিক লেখা আছে। একদম সুন্দর। শুক্রবার দেখি কিনা জানি না, খুব বেশি গাড়ি ঘোড়া ছিল না। আসলে যান্ত্রিকের মতো জায়গাটা মানে টাইলস তো হয় না আসলে গ্যারেজে, কিন্তু খুব সুন্দর পরিবারটি থাকা উচিত যেখানে ময়লা টলা থাকবে না। কারণ আমার সবচেয়ে বেশি অদ্ভুত মানে এক্সপিরিয়েন্স হয় যদি প্রচুর ধুলাবালি ময়লা দেখি। ধরেন আপনার ইঞ্জিন খোলাইছে বা কোনো একটা কিছু খোলাইছে, ওপেন রাখলো 2-3 ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালু পড়বে, যে জিনিসটা পরে আমরা যখন নর্মালি ইয়াতে করি। যাই হোক, তো একটু ওয়াশ করাই নিলাম। এখানে আসলে অনেকগুলো কাজ করানোর ইচ্ছা ছিল, কিন্তু ফাইনালি আসলে ব্যাটে বলা হয় নাই এবং অনেক কস্টলি ফিল করছি, যার কারণে আর এখানে ফাইনালি দেখায় নাই। আমরা বের হয়ে যাচ্ছি। গাড়ি ওয়াশ সার্ভিসটা মোটামুটি ভালো। 290 টাকায় ওয়াশ করলাম। এটা অফার ছিল, যেহেতু আমি বুকিং করছিলাম হচ্ছে আগের মাসে, এই মাসে নাকি অফারটা উঠে গেছে। তার মানে আপনি আর এই অফারটা ফার্দার অ্যানাউন্সমেন্ট না করলে পাবেন না। বাট আমি যেহেতু হচ্ছে জুলাইয়ের 28 বা এর দিকে আমি হচ্ছে বুকিং করছি, যার কারণে আমাকে 290 টাকার ওয়াশটা দিছে, অ্যাভেল করতে পেরেছি। বাম পাশে ইউনিভার্সাল হসপিটালটা। এই জায়গাটা কিন্তু আসলে করা যায়, গাড়ি পার্ক করে রাখা যায় রাস্তার পাশে, নর্মালি খুব বিজি টাইম না হইলে কিছু বলে না। এটা আমাদের প্রতিরক্ষা ক্রয় যে ডিপার্টমেন্টটা আছে আর্মির, সেইটা। এই রাস্তায় মানে স্পিড লিমিট দেওয়া 30, কেন রে ভাই? মানে রাস্তায় বাস টাস দাঁড়ায় থাকবে বা হচ্ছে মানুষ পার হবে বা হচ্ছে অটো চলবে, এই কারণে হচ্ছে 30 রাখছে। মানে ঠিকই আছে, ঢাকার রাস্তায় যে সবাই আপনারা বলেন যে অটো ব্যান করো, মেইন রাস্তাতে না আসে, এটা আসলে ঠিক না। এই রাস্তায় আপনার অটো তো 40-45-এ আপনার স্পিড ইজিলি উঠে।
তো এটার মানে যে রাস্তায় আপনার হচ্ছে 30 ম্যাক্সিমাম স্পিড, সেখানে অটোই কি, সেখানে প্রাইভেট গাড়ি কি? ওরা ওদের মতো চলবে, আপনারা আপনাদের মতো চলবেন, তাই না? শুক্রবার এই মজাগুলো পাওয়া যায়, কোনো রকমের সিগন্যাল টিগন্যাল ছাড়াই চলে যাওয়া যায়। আমরা দেখবো যে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচ দিয়ে গেলেও জিপিএসটা বন্ধ হয়ে যায় কিনা হুট করে। সো যেটা বলছিলাম, যান্ত্রিক যান্ত্রিক তাদের যে ইকুইপমেন্টগুলো আছে, সেই ইকুইপমেন্টগুলো নিয়ে আমার আসলে কোনো কথা নাই। দে আর গুড ইন টার্মস অফ ইকুইপমেন্ট, ইন টার্মস অফ তাদের টেকনিক্যাল ফ্যাসিলিটিস, ইভেন তাদের যে এক্সপার্টিস বা যে মিস্ত্রিগুলো আছে তাদেরকে মনে হলো যে ভালোই ট্রেন্ড। বাট তাদের আসলে সার্ভিস দিয়ে কী হবে? যদি বলি যে ওয়াশটা করছে আমার গাড়িটা, সেই ওয়াশ যিনি করছেন ওনার সার্ভিসটা 100 সে খুব সুন্দর মতো পরিষ্কার করছে, সে একদম আমাকে দরজা টেনে দিছে, পেপার চাওয়ার সাথে সাথে পেপার এনে দিছে। সো 110। বাট যার মূলত হচ্ছে সার্ভিসটা দরকার, সে হচ্ছে ওই অর্গানাইজেশনটার ম্যানেজার। এখন সেই ম্যানেজার কি করলো, আমি গেলাম, যাওয়ার পর হচ্ছে বুকিং আছে কিনা, সেই বুকিংয়ের মানে ফুল প্রফেশনালিজমের আমি খুব একটা দেখি নাই। প্রথমে হচ্ছে বুকিং আছে কিনা, তারপরে হচ্ছে কী কী করাবেন বা এই জিনিসগুলো হচ্ছে জিজ্ঞেস করার কথা, বা গাড়ি একবার নিয়ে ঢোকার সাথে সাথে কেউ একজন অ্যাটলিস্ট রিসিভ করার কথা, কিন্তু এরকম কেউ ছিল না। ঢুকলাম, আমি অনেকক্ষণ পর বের হলাম, তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি একটা রেসপন্সিবল কিনা, সে বললো ইয়েস। দেন হচ্ছে আমি তাকে শেয়ার করলাম, তারপর সে বললো যে অফারটা কার ওয়াশের অফারটা শেষ হয়ে গেছে। তারপরে সে কিন্তু আমাকে কিছু বললো না যে বুকিং আপনি আগে দিয়েছেন কি দেন নাই। যাই হোক, পরে আবার আমি চিন্তা করে বললাম যে বুকিং তো আমার আগে দেওয়া, সেই ক্ষেত্রে আপনারা কেন অ্যাভেল করবেন কি না? সে বললো হ্যাঁ তাইলে আপনি পাবেন। ওকে ফাইন। মানে কোশ্চেন করে করে নেওয়া, বা আমার কেন জানি মনে হইলো যে আইদার সে আমার গাড়িটার মতো পুরান গাড়িতে সে তারা খুব বেশি কমফোর্টেবল না, অথবা এমন হইতে পারে যে তারা আসলে চিন্তাই করছে যে আমি আসলে গাড়ি ওয়াশ করানোর জন্য কিছু অন্য কিছু না, কিন্তু আমার কিন্তু অন্য কাজ করার ইচ্ছা ছিল, বা আদার্স যে প্রবলেমগুলো সেইগুলো যে কমপ্লেনগুলো ছিল, সে শুধুমাত্র ওই মানে পাওয়ার স্টিয়ারিংয়ের ইস্যুটা দেখলে, কিন্তু যে ভেতরে যে সাউন্ডটা হচ্ছে বা ইয়া হচ্ছে ওই জিনিসটা নিয়ে কিন্তু সে আমাকে আমার গাড়ি কোনো কিছু দেখলোই না। যে মিস্ত্রি ছেলেটা সে দেখার জন্য নিয়ে আসছিলো, ওই যেটা শোনার জন্য স্টেথোস্কোপ টাইপের ওই জিনিসটা নিয়ে আসছিলো, বাট আলটিমেটলি কিন্তু তারা ওইটা ইউজ করেই নাই। হ্যাঁ, আর ওভারঅল যখন প্রাইস জিজ্ঞেস করলাম তখন হচ্ছে তারা বললো যে 16,000 টাকা লাগবে পাওয়ার স্টিয়ারিংয়ের মোটরটা চেঞ্জ করতে। তো আমি তাদের বললাম যে ভাই কেন এত কেন?
তখন তার আসলে সে আমাকে বললো যে এটার দাম এরকমই। তো আমি বললাম যে এটা তো ধুলাই খেলে 6,000 টাকা চায়। তখন সে বললো এটা হচ্ছে হয়তো রিপেয়ারেবল। আরেকটি ইস্যু হচ্ছে, আমি যখন পাওয়ার স্টিয়ারিং নিয়ে কথা বলছিলাম প্রথমেই, তখন তাকে বলছিলাম যে ভাই পাওয়ার স্টিয়ারিং কি রিপেয়ারেবল? সে কিন্তু তখন বলছিল হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং রিপেয়ারেবল। তো পরে যখন সে পাওয়ার স্টিয়ারিং প্রবলেম বলছে তখন সে বলতেছিল যে এটা রিপ্লেস করতে হবে। সে কিন্তু আগের বার আমাকে বললো কি যে এটা রিপেয়ারেবল, আর পরে বললো হচ্ছে এটা রিপ্লেস করতে হবে। আবার আপনি যদি চিন্তা করেন যে রিপ্লেস করা লাগবে, ঠিক আছে, আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই এটা তো ধোলাই খালে প্রাইস হচ্ছে আপনার খুব বেশি না, এটা ধোলাই খালে 6,000 টাকা করে চায়, তখন সে বললো যে ওগুলো তাহলে রিপেয়ার করা জিনিস। তো রিপেয়ারেবল যদি না হয় তাইলে এটা রিপেয়ার করার জিনিস কীভাবে ধোলাই খেলে আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যদি রিপেয়ারেবলটা কিনতে চাই 6,000 টাকা দিয়ে, তাইলে কি প্রবলেম সেটা কিন্তু সে আমাকে ব্যাখ্যা করে নাই, যে রিপেয়ারেবল এটা কিনলে আপনার প্রবলেম হইতে পারে বা আপনি হয়তো ভালো সার্ভিস পাবেন, অনেক কিছু হইতে পারে টেকনিক্যাল টার্মস যেটা আমি জানি না। বাট সে কিন্তু ওগুলোর মধ্যে যায় নাই, জাস্ট একদম রাক কাট অবস্থা যে এটা কী বলে এটা 16,000 টাকা লাগবে, কেন কী সমস্যা, এটা রিপেয়ারেবল না, এটা রিপ্লেস করতে হবে। আবার যখন আমি বলতেছি যে এটা ধুলাই খেলে 6,000 টাকায় পাওয়া যায়, তখন সে বলতেছে যে ওগুলা রিপেয়ার করা স্টিয়ারিং মোটর, ওইটা রিকন্ডিশন না। সো কথার মধ্যেও আসলে দুই রকম কথাবার্তা আছে। সো আমি বুঝছি সে কি বোঝানোর চেষ্টা করছে, বাট আমার মনে হয় যে যান্ত্রিক ডেফিনেটলি একটা ভালো প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, কিন্তু তাদের উচিত তাদের যে এই মেইন বা কোর মানুষগুলো থাকবে যারা হচ্ছে আপনার সার্ভিস দিবে বা ম্যানেজার হিসেবে থাকবে, এদের অ্যাটলিস্ট একটা বেটার কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য কীরকম অ্যাটিটিউড বা কীভাবে করলে কাস্টমারগুলোকে কনভার্ট করা যাবে সেই জিনিসটা মানে থাকা উচিত। আমাকে যদি সে কনফিডেন্ট করতে পারতো যে এটা কী কারণে এই টাকাটা লাগবে বা কী কারণে এই কী প্রবলেমগুলো ফেস করতে, আমি কিন্তু ফিল করছি যে এটা এখানের যে সার্ভিসটা পাবো, আমি যে লোকাল গ্যারেজে কাজ করে সেখানে সার্ভিসটা আমি একই রকম পাবো। জাস্ট পার্থক্য হচ্ছে যেটা একটা বড়ো গ্যারেজ, কিছু আধুনিক মেশিনপাতি আছে, স্ক্রু খোলার জন্য আধুনিক মেশিন আছে, আর লোকাল গ্যারেজ ওরা হাত দিয়ে খোলা, ছোট জায়গা, ধুলাবালি বেশি। এইটুকু পার্থক্যের বেশি কিন্তু আমি আসলে বিহেভ বা কথাবার্তা বা টেকনিক্যাল টার্মসে আমি খুব বেশি সিগনিফিকেন্ট ডিফারেন্স পাইনি। আমার মনে হয়েছে আরে ভাই 5-6 হাজার টাকা দিয়ে যদি আমার লোকাল গ্যারেজে সে মোটর নিয়ে সেইটা ঠিক করে দিতে চাই, ওইটাই ভালো। আমি হুদাই কেন হচ্ছে 16,000 টাকা খরচ করে আমি এটা ইউজ করতে যাব। তো যাই হোক, এই হচ্ছে ওভারঅল যান্ত্রিকে আজকে আমার যাওয়ার এবং হচ্ছে এক্সপিরিয়েন্স। হোপফুলি যদি যান্ত্রিক টিম এই ভিডিওটা ইনকেস দেখে, তারা ডেফিনেটলি এই জায়গাগুলো ইমপ্রুভ করার চেষ্টা করলে মনে হয় আরও তারা আগায় যাবে। গুড লাক ফর যান্ত্রিক টিম, ডেফিনেটলি তাদের মোটো বেটার বা হচ্ছে তাদের যে থিঙ্কিং সেটা অবভিয়াসলি ভালো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।